জুলাই সনদ বাস্তবায়নে এখনো একমত হতে পারেনি দলগুলো, সমঝোতা না হলে অস্থিরতার শঙ্কা। ফের দখল হচ্ছে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল, উদ্ধার করা জায়গায় নির্মাণ হচ্ছে 10 তলা ভবন। টাঙ্গাইলে বিএনপি নেতাকে খুঁজে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। রাকসু নির্বাচনে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 2500 সদস্য, কেন্দ্রে বসবে শতাধিক সিসি ক্যামেরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছে আমি শাজমিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, সংঘাতপূর্ণ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতির অন্যতম আকাঙ্ক্ষা জুলাই সনদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তবে এর রাজনৈতিক ও সাংবিধানিক ভিত্তি কি হবে, এ নিয়ে চলছে নানা বিতর্ক। ঐক্যমত্য কমিশনের সবশেষ বৈঠকেও জুলাই সনদ নিয়ে ভিন্ন মত জানায় রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই আলোচনার টেবিলে এর সমাধান চায় বিএনপি। এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীতে দেশ বড় রাজনৈতিক সংকটে পড়তে পারে। সনদের ব্যাপারে শেষ পর্যন্ত একটা পর্যায়ে সবাই বাধ্য হবে সনদে স্বাক্ষর করতে। নতুন সংবিধান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই দেশের মানুষকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার রাস্তায় তোলা যাবে না। ঐক্যমত্য কমিশনের অন্যতম উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনা। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ নিয়ে ভিন্নমতের কারণে জনগণের আস্থা হারাবে রাজনীতিকরা। রাজনৈতিক লক্ষ্যে অথবা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য দলগুলো নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন এবং সেটা আসলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া মানে সরকার গঠন করার বিষয় থাকে কিংবা সরকারে অংশগ্রহণের শেয়ারিং এর যে বিষয়টা, সেই জন্যই এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আর কি। জুলাই সনদের অমীমাংসিত প্রস্তাবগুলোর বিষয়ে সমঝোতায় আসতে আরও 1 মাস সময় বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিকহীন উদ্দেশ্য বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে নির্বাচন রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকালে গুলশানের বাসায় সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, উচ্চ নিম্ন সর্বক্ষেত্রে বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে। মঙ্গলবার বিকেলে গুলশানের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে আনা হয়েছে। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিকহীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে নয়। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভালো হবে না উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হওয়া উচিত। উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা
আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে সেটা আদালত উত্থাপন করা যেতে পারে। আইন আগে ছিল না, এখন তো সংশোধিত হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর সহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে আন্দোলন এবং আলোচনা একসাথে চলবে। মঙ্গলবার বিকেলে গুলশানের ইইউ ডেলিগেশন অফিসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকলে ঐকমত্য কমিশনের সময় বাড়িয়ে কোনো কাজ হবে না। পরীক্ষামূলকভাবে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। চলমান আন্দোলন কর্মসূচি যুগোপযোগ নয় দাবি করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে দলগুলো কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ হলেও জাতীয় নির্বাচনে না হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় জায়গাতেই আন্তরিকভাবেই পিআর সিস্টেম চাচ্ছি। এখনো কোনো যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেয়নি। কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, তারা স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে, বাধ্যবাধকতা নেই। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এমন প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে প্রধান উপদেষ্টাকে ভিডিও কল করেন জর্জিয়েভা। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তারা। বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন আইএমএফ প্রধান। আর বাংলাদেশের সংকটে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। আবারও রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে নির্মাণ হচ্ছে 10 তলা ভবন। নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে দাবি দখলদারদের। তারা বলছেন, সাদিক এগ্রোর বিরুদ্ধে অভিযান ছিল পুরোপুরি রাজনৈতিক। জমির মালিক ও সরকারি সম্পত্তি চিহ্নিত চালানো হবে যৌথ জরিপ, জানিয়েছে ডিএনসিসি। রাজধানীর 7 মসজিদ হাউজিং, কাটাসুর মৌজা, সিটি জরিপের খাস খতিয়ানে দাগ নাম্বার 11,412, জমির পরিমাণ 1.95 একর। রামচন্দ্রপুর খালের মধ্যে পড়েছে জমির পুরোটাই। এ কারণেই গত বছরের 27 জুন দখলের অভিযোগে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। বছর না ঘুরতেই 5,803 ও 4 দাগে চলছে 10 তলা ভবন নির্মাণ। পাশের প্লটের নির্মাণাধীন 12 তলার মধ্যে 4 তলার কাজ শেষ হয়েছে। এই ভবন অনুমোদনে রাজউকে করা হয়েছে আবেদন। হাউজিং কর্তৃপক্ষের দাবি, এই জমি সাদিক এগ্রো ভাড়া নিয়ে খামার করে। পরে রাজনৈতিক কারণে তখন উচ্ছেদ চালায় উত্তর সিটি। এই বাড়িটা ভাড়াও ছিল না, কিছু ছিল না, 3 তলা বিল্ডিং ছিল। এই বাড়িটা সহ ভাঙিয়ে দিছে। এটা হলো তাদের একটা রাজনৈতিক ইস্যু হইতে পারে, ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য হইতে পারে। তৎকালীন যে লোকাল কমিশনার ছিলেন তিনিও খুব সিটি কর্পোরেশনের সাথে লিয়াজো করে এই কাজটা করাইছেন। আমাদের মালিকানা জায়গার উপরে বাড়ি করতে, আপনার কাগজপত্র দেখেন, যদি মালিকানা না হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নেন যে মালিকানা কিনা। এখানে ডিসিপ্লিনারের ভিতরে, আমরা ডিসিপ্লিনারের বাইরে যদি যায় থাকি 1 ইঞ্চি, তখন আপনারা আমার এই প্রশ্ন করতে পারেন যে আমরা খালের ভিতরে বাড়ি করতেছি। ডিএনসিসি বলছে, ব্যক্তি মালিকানা ও সরকারি সম্পত্তি চিহ্নিত করতে চালানো হবে যৌথ জরিপ। যেটা আমাদের নিজস্ব খাল না, এটা হচ্ছে ডিসি দা মালিক। আমরা ডিসি কে একটা চিঠি দিচ্ছি, আমরা বলেছি যে আমরা সহ, ডিসি সহ এবং জমির মালিক ও পক্ষ 3 পক্ষ মিলে আমরা একটা যৌথ জরিপ করব। যৌথ জরিপ অনুযায়ী যেটা জরিপের মধ্যে খালে পড়বে আমরা সেটা নিজ দায়িত্বে ভেঙে দেবো। আমরা ডিসির জন্য অপেক্ষা করব না। 2022 সালে জলাধারা সীমানা নির্ধারণের কাজ শুরু করে ডিএনসিসি, কিন্তু 3 বছরেও অবৈধ দখলদারদের তালিকা করতে পারেনি সংস্থাটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে কুইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমের বাড়ির পাশেই নিজেদের বিস্কুটের কারখানা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কারখানা যান লিলি আক্তার। এই সময়ে বেকারির মালিক উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিলিকে মৃত ঘোষণা করেন। হত্যার বিষয়ে তদন্ত চলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার ঘোষণা দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ চান নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গিয়ে গণমাধ্যমে কথা বলেন এনসিপির আহ্বায়ক। তার আশা যে দলই ক্ষমতায় আসুক বিচার বন্ধ হবে না। এদিকে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, এমন ব্যবস্থা করতে হবে যেন ফ্যাসিবাদ আর না ফেরে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মঙ্গলবারও সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জেরা শেষে মাহমুদুর রহমান বলেন, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সবার সহযোগিতায় ফ্যাসিস্ট হয়ে ওঠেন হাসিনা। মেধাবী ও যোগ্যদের বাদ দিয়ে সরকারি নিয়োগে সরাসরি হস্তক্ষেপ করতেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা, সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কিভাবে গণহত্যা চালানো হবে। তো সেই বর্ণনা আমি দিয়েছি। আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। একটা কমন স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল, পুরোটাই ছিল সুসংগঠিত। এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। একই দিন দুপুরে ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা দোষী হলে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানান নাহিদ। বলেন, হাসিনাকে ফিরিয়ে আনা বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে। এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। নাহিদ ইসলামের আশা, নির্বাচিত সরকারও জুলাই গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চালু রাখবে। মাহমুদুর রহমানকে জেরায় দেরি হওয়ায় এদিন সাক্ষ্য দিতে পারেননি নাহিদ। বুধবার ফের ট্রাইব্যুনালে যাবেন নাহিদ ইসলাম। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে ফরিদপুরে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বিক্ষুব্ধরা। নাগরিক ঐক্য পরিষদ জানিয়েছে, প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন চলছে বাগেরহাটে। অবরোধ ও হরতাল পালন করে বিক্ষোভকারীরা। মঙ্গলবার ছিল অবস্থান কর্মসূচি। জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে 4 ঘন্টা অবস্থান নেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা নেতাদের। আমরা হরতাল প্রত্যাহার করে এই নির্বাচন কমিশনের অফিস অবস্থান কর্মসূচি বলেন বা ঘেরাও কর্মসূচি বলেন, এটি আমরা করছি। আন্দোলন থেকে আমরা ফিরে যাইনি, আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আরো কঠিন কর্মসূচিতে ইনশাল্লাহ যাব। এদিকে ফরিদপুর 4 আসনের সীমা নিয়ে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় ভাঙা। থানা, উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা। মঙ্গলবারও মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে 1 ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়। শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। পরে যদি আমাদের এই যৌক্তিক দাবি না মানা হয় তাহলে আমরা আবার লাগাতার অবরোধ আন্দোলনে ঘোষণা দেবো। জেলা প্রশাসক মহোদয় জানি ভিডিও বার্তা পেয়েছি নানান সংবাদ মাধ্যমের মাধ্যমে। আমরা মনে করি যে আমাদের যৌক্তিক দাবিটা
হবে। এছাড়া ফরিদপুর ৪ ও ফরিদপুর ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল দিয়েছে হাইকোর্ট। ১০ দিনের মধ্যে জবাব দিতে হবে ইসিকে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারে ইসরায়েলি হামলা বেআইনি বলছে বাংলাদেশ। দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে আরব দেশগুলোর সঙ্গে সায় দিয়েছে ঢাকা। দোহায় আরব ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে তিনি আরও জানান, জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ফিলিস্তিনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা করে ইসরায়েল। এতে নিহত হয় ৬ জন। এ ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ সহ অনেক দেশ। এরপর কাতারে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওআইসি সহ আরব নেতারা। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশে ফিরে তিনি জানান, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ যখন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে তখন এমন হামলা মেনে নেওয়া যায় না। আলোচনা করতে যায় যারা, আলোচকদেরকে মেরে ফেলার চেষ্টা করা, এটা একটা বড়ই অদ্ভুত বিষয়। কারণ যদি যে কোনো কিছু যুদ্ধ শেষ করতে হয় তাহলে তো আলোচনা করতেই হয়, বা কোনো কনফ্লিক্ট শেষ করতে হলে আলোচনা করতে হয়। আলোচকদের যদি আপনি মেরে ফেলেন তাহলে, বা মেরে ফেলার চেষ্টা করেন, তাহলে আলোচনা এগোবে কী করে? আমরা কন্ডেম করেছি এবং আমরা বলেছি যে কূটনৈতিক এবং প্রয়োজনীয় অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া। আগামী বছর জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের উচিত ছিল বিষয়টি ঢাকাকে জানানো। তো 4 বছর আগে নেওয়া হয়েছে এবং তারপরে এই সরকারের আমলে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি এ ব্যাপারে, যেটা নর্মালি করা স্বাভাবিক ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনী নিরাপত্তায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর ২৫০০ সদস্য। সক্রিয় থাকবে ভ্রাম্যমাণ আদালতও। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ভোট গ্রহণের প্রতিটি কেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। প্রার্থীরা বলছেন, ক্যাম্পাস কোনো ক্যান্টনমেন্ট নয়, তবে প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৩০ বছর পর হচ্ছে রাকসু নির্বাচন। ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর। কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ১৮ ভোট কেন্দ্রে বুথ থাকবে ৯৯০টি। কেন্দ্রে স্থাপন করা হয়েছে শতাধিক সিসি ক্যামেরা। থাকছে স্বচ্ছ ব্যালট বক্স। অফিসাররা থাকবেন, ব্যালট পেপার ভোটারদেরকে দিবেন, সেখানে আমাদের ক্যামেরার আওতায় থাকবে। বিশ্ববিদ্যালয়টা ঘেরা আছে, নির্দিষ্ট কিছু এক্সিট এন্ট্রান্স আছে, সেগুলো কঠোরভাবে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোতায়েন থাকছে পুলিশ, র্যাব ও বিজিবি। ৩ স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানান পুলিশ কমিশনার। এখানকার অন্য জেলায় এনফোর্সিং এজেন্সি আছে, আমাদের র্যাব আছে, আমাদের বিজিবি, অন্য এপিবিএন আছে, তারাও থাকবে। সব মিলিয়ে মোটামুটি নিরাপত্তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা সবই নিই। নিরাপত্তার অজুহাতে বাড়াবাড়ি যেন না হয় সে বিষয়ে সতর্ক করছেন প্রার্থীরা। প্রশাসনের উচিত এই নির্বাচনী পরিবেশকে ঘিরে এটাকে ঢিলেঢালা কোনো কিছু মনে না করে নির্বাচনী পরিবেশকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া দরকার। নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনীকে দিয়ে যে ঘিরে ফেলতে হবে, সবাইকে ওই রকম কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে, এটারও কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। এবার রাকসুর 23 পদে লড়ছেন ৩০৬ জন, ভোটার ২৮,৯০১ জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। শাকসু হল সংসদ নির্বাচনে ভোট দিবেন না শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। ব্রেইল বা আলাদা পদ্ধতিতে ভোট নেওয়া সহ 4 দাবি মেনে না নেয়ার তাদের এই সিদ্ধান্ত। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন প্রার্থীরা। আর চাকসু নির্বাচন কমিশন বলছে, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় ৩৫ বছর পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বা আলাদা কোনো পদ্ধতিতে ভোটের দাবি জানালেও তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার করে কিছুই বলেনি। ঢাকা ভার্সিটি যেখানে বিশেষ পদ্ধতিতে ভোট গ্রহণ করেছে, তাহলে কেন চট্টগ্রাম ভার্সিটি এত বৃহত্তর একটা ভার্সিটি কেন পারবে না? অন্য যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনেরা আছে, ওনারা সম্ভবত যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো স্টেপ না নেয়, তাহলে হয়তো মানে সম্মিলিত যে প্রতিবন্ধীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত হবে না আর কি। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন চাকসু ও হল সংসদের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইসব প্রার্থীদের জন্য স্পেশাল এবং কোটা থাকে, এদেরকে যাতে কোটার মাধ্যমে যাতে হলেও যাতে কি এদেরকে নির্বাচনে নিয়ে আসা হয় এবং তাদের একজন যোগ্য প্রতিনিধি থাকে এই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে থাকে, এটা আমরা নিশ্চিত করতে চাই। যারা এখানে আপনার প্রতিবন্ধী রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করা উচিত, কারণ এখানে আমাদের সবার কথাই বলতে হবে, কারণ একটা চাকসু নির্বাচন মানে এখানে ২৮টা পদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভোটের সব সুবিধাই থাকবে। এরপরেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে কোনো কাগজ আসে নাই দৃষ্টি প্রতিবন্ধীদের নমিনেশন ফর্ম নেওয়ার ক্ষেত্রে কি সমস্যা। এখন হয়তো কোথায় সংবাদ সম্মেলন করছে, হয়তো কোথাও তার দাবি দিয়েছে, কিন্তু আমাদের কাছে তো একটা আবেদন করতে হবে, সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব। আমরা স্পেশাল লোকদের ক্ষেত্রে স্পেশাল ব্যবস্থা নিতেই পারি, প্রয়োজনে তাদের জন্য মনোনয়ন ফর্ম বিতরণের জন্য স্পেশাল দিন দিতেও পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা শতাধিক। চাকসু ও হল সংসদের কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তাদের কেউই। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি উজানের ঢলে কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, পানি কমতে শুরু করেছে, কোন কোন এলাকায় পানি নেমে গেছে এবং পরবর্তী অবস্থা কি জানাবেন আমাদেরকে? দেখুন, গত কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরের যে ভারত থেকে আসা পানির মাধ্যমে কিন্তু বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। প্লাবিত হওয়ার পর কিন্তু কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, অর্থাৎ পানি কিন্তু বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও গত পরশুদিন থেকে কিন্তু সেই পানি আবার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গতকাল খোঁজ নিয়ে দেখেছিলাম যে ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজকে সকালে সেই পানি কিন্তু আবার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আমি এখন যেই এলাকাটিতে রয়েছি, আমি এই মুহূর্তে রয়েছি আদিতমারী উপজেলার গোবর্ধন এলাকায়। সেখানে দেখেছি যে সাধারণ মানুষের যে বাড়িতে যে পানি ছিল সে পানি কিন্তু নেমে গেছে, রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। তবে সেই ক্ষতচিহ্ন কিন্তু এখনও আছে, তাদের যে দুঃখ দুর্দশা এখনও রয়েছে। তারা বলছেন যে তারা এখনও রান্নার পরিবেশ তৈরি করতে পারেননি, পাশাপাশি তাদের শুকনো খাবারের অভাব রয়েছে, গোখাদ্যের সংকট রয়েছে, সব মিলে কিন্তু দুর্ভোগ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পিছনে যে অঞ্চলটি আছে সেই অঞ্চলে কিন্তু বেশ হাঁটু অবধি কিন্তু পানি ছিল, সেই পানি কমে কিন্তু এখন মোটামুটি চলাচলের যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে মানুষ চলাফেরা করতে পারছে। তবে কিন্তু রাস্তাঘাটের কিন্তু কিছুটা বেশ ক্ষতি হয়েছে। আমি কিন্তু কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি বলছেন যে গত কয়েক দফার বন্যায় কিন্তু 250 মেট্রিক টন কিন্তু জিয়ার চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বানভাসী মানুষ যারা আছেন তাদের কাছে বিতরণ করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আমি কৃষি বিভাগের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে কয়েক দফার বন্যায় কিন্তু 371 হেক্টর যে রোপা আমন ধান আছে তার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ব্যাপারে কিন্তু সাধারণ কৃষকদের সাথে বেশ কয়েকদিন থেকেই আমি কথা বলছিলাম। বন্যা চলতি যে বন্যা পরিস্থিতি, তখন আমি কথা বলে যেমনটি জেনেছিলাম, তারা বলছেন যে কয়েক দফার বন্যার ধকল কেটেও কিন্তু তারা কৃষির কিন্তু স্বাভাবিক পরিবেশ নিয়ে এসেছিলেন। অর্থাৎ কয়েক দফা কিন্তু চারা আমন নষ্ট হওয়ার কারণেও কিন্তু তারা নতুন করে চারা রোপণ করে ক্ষয়ক্ষতির যে হওয়ার সম্ভাবনা ছিল সেটি কাটিয়ে উঠছিলেন। কিন্তু যে সম্প্রতি যে বন্যা হয়ে গেল বা যে পানি প্লাবিত হলো সেখানে কিন্তু কৃষির কিছুটা ক্ষতি হয়েছে, রোপা আমন ধানের ক্ষতি হয়েছে, তারা এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তো সব মিলে কৃষকদের সাথে কথা বলে
বলে আমি যেমনটা জেনেছি যে বানভাসী মানুষের মধ্যে যারা কৃষিকাজে যারা আছেন বা কৃষক যারা আছেন তারা কিন্তু ব্যাপক সংকট এবং দুর্দশার মধ্যে রয়েছেন, যে আতঙ্কের মধ্যে রয়েছেন যে কৃষির কতটা ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলে লালমনিরহাটের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি, বন্যা পরিস্থিতি এখনো উন্নতি হলেও কিন্তু দুর্ভোগ রয়েছে। তো এ ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। তিস্তার পানি কমেছে, লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। বাঁধ ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত পার করছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কপোতাক্ষ, খোলপটুয়া, কুলিকাউনিয়া, চাকলা, মাদিয়া সহ কমপক্ষে 10টি পয়েন্টের বেড়িবাঁধ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে প্রযুক্তি নির্ভর টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড পাবো বলছে এসব এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের কাজ করা হচ্ছে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় নদ নদীর পানির তোড় থেকে ঠেকাতে বেড়িবাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ কোথাও না কোথাও ক্ষণে ক্ষণে ভাঙছে বেড়িবাঁধ। এতে করে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও মাছের ঘের। অভিযোগ আছে দায়সারাভাবে তৈরি করা হয়েছে এসব বাঁধ। ত্রাণ চায় না, টেকসই বেড়িবাঁধ চাই, এই দাবিতে সোচ্চার উপকূলীয়বাসীরা। আইলা, সিডোর, আমপান ও ফণীর মতো বড় বড় ঘূর্ণিঝড় আসলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকরী উদ্যোগ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘেরবেড়ি আছে, মাছ চলে যায়, মানুষে ধান পাতা লাগাতে পারে না, সব ভেসে যায়। গরু ছাগল পোষে অনেক লোক, এগুলো এত কম দামে বিক্রি করে দিতে হয় নাই, পোষার তো কোনো পরিবেশ থাকে না। এই গণমুখী তো ভেঙে যেতে পারে, এরপরে যে আসে সে দিকে খালি ফিরে যায়, অথচ মাটি দেয় না কেউ। চরম ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই ক্লোজারটি, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমরা যখন আবহাওয়া খারাপ হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারি সিগন্যাল উঠছে, তখন এখানকার মানুষ নির্ঘুম রাত কাটে তাদের। জেলার বড় দুটি নদী কপোতাক্ষ ও খোলপেটুয়া, এই দুই নদীর বেড়িবাঁধের কমপক্ষে 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। এসব বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটা বিশেষ বরাদ্দ পাই, সেই বরাদ্দ থেকে আমাদের বিভিন্ন অধিকাংশ ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ চলমান রয়েছে এবং এছাড়াও যেখানে আমরা সমস্যা মনে করতেছি আমরা সাথে সাথে জরুরি কাজ করার মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় 683 কিলোমিটার বেড়িবাঁধ আছে, যার মধ্যে কাবুরায় 30 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ 1020 কোটি টাকায় নির্মাণ করছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে প্রাণহানিও। গত 10 দিনে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 499 জন। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। তবে সিভিল সার্জনের দাবি, ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। চলতি বছরের শুরুতে দেশে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয় বরগুনাকে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছে 6000-এর বেশি রোগী। আগস্টের শুরুর দিকে ডেঙ্গু রোগী কিছুটা কম থাকলেও গত 10 দিনের চিত্র ভিন্ন। রোগী বাড়তে থাকায় চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তবে রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। কোনো ধরনের ওষুধ নেই, শুধু প্যারাসিটামল মনে করেন সকালে 1 পিস দেয়, এটা খাইয়েন, আবার খানিক পর 2টা-3টার দিক দিয়ে আসবে, ওই সময় আবার 2টা দেবে। সেলাইন আর প্যারাসিটামল 2টা ট্যাবলেট দেয়, 2 বেলার লাগে, আর তার সব যা যা প্রয়োজন যে রোগীর সবই কিনে আনে। বাজেট ঘাটতির কারণে ওষুধের সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা তাদের। স্যালাইনে কোনো ঘাটতি ছিল না, আর জ্বর থাকে, জ্বরের জন্য নাপা আমরা প্যারাসিটামল অবশ্যই তাদেরকে দিয়েছি। অ্যাটিপিক্যাল কিছু প্রোডাক্ট হয়তো আমাদেরকে কিনতে দিতে হয়েছে। তো সামনে অর্থ বছরে কেনাকাটা শুরু হলে সেই দিকটা আমরা খেয়াল রাখব। এদিকে মশা নিধনে প্রশাসন ও পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকার কথা বলছেন স্থানীয়রা। যে ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে, আসলে ওই রকমের কোনো মশা নিধনের জন্য কোনো ব্যবস্থাই নাই। গ্রামে এবং সকল ওয়ার্ডে আসলে ডেঙ্গু মশা নিধনের কাজ করা উচিত। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, আমি পৌরসভার যারা প্রশাসন যারা এটার সাথে যুক্ত তাদের সাথে বসে তাদেরকে অবশ্যই নির্দেশনা দিব যেন তারা দ্রুত এই কার্যক্রমগুলোকে আরও জোরদার করার উদ্যোগ গ্রহণ করে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সিভিল সার্জন। মানুষ সচেতন থাকুক, আমরা সচেতনতার কার্যক্রম চালাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলোকে যদি ধ্বংস করা যায় তাহলে আশা করা যাচ্ছে যে আমাদের এই ডেঙ্গু যতখানি নিয়ন্ত্রণে আসে ততটুকু আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারব। বরগুনায় চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন 47 জন।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, প্রতিদিন কী পরিমাণ রোগী যাচ্ছে হাসপাতালে এবং ওষুধ না পাওয়ার অভিযোগ রয়েছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? আপনি জানেন যে আসলে চলতি বছরের জুন জুলাই বরগুনাকে আসলে সর্বপ্রথম হটস্পট ঘোষণা করা হয়, ডেঙ্গু রেড জোন ঘোষণা করা হয়। আসলে তখন থেকে কিছুটা আসলে প্রশাসন নড়ে চড়ে বসছিল মশা নিধনে, এবং সবথেকে বেশি ভূমিকা তখন নিয়েছিল স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারা বিভিন্ন প্রচারণা চালিয়েছে। কিন্তু এরপরে কিছুটা কমতে শুরু করলে আসলে প্রচারণা এবং মশা নিধনের যে কার্যক্রম টোটালি বন্ধ হয়ে যায়। আর ডেঙ্গু রোগী গত 24 ঘন্টায় আসলে বরগুনায় 66 জন রোগী আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বরগুনা হাসপাতালে এবং বরগুনা সদর যে হাসপাতাল মিলিয়ে আসলে 134 জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছে। প্রতিনিয়ত আসলে ডেঙ্গু রোগী বাড়ছে। এখন পর্যন্ত বরগুনার যে পৌরসভাগুলো রয়েছে, সেই পৌরসভা থেকে এই যে মশা নিধনের কোনো কার্যক্রম নেই। তার থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই ডেঙ্গু এখন কিন্তু শনাক্ত হচ্ছে পুরো জেলা জুড়ে। আসলে পৌরসভা কেন্দ্রিক, পৌরসভা থেকে কিছুটা মশার ঔষধ ছিটালেও আসলে যে জেলার যে অন্যান্য যে প্রান্তিক পর্যায়ের যে এলাকাগুলো রয়েছে, আসলে সেখানে কোনো ধরনের কোনো মশা নিধনের কোনো কার্যক্রম নেই। তবে ঔষধের একটা অভিযোগ আসলে এখানে দীর্ঘদিনের, আমরা জুন জুলাই থেকেই ঔষধের সংকটের কথা বলে আসছিলাম। আসলে এখন পর্যন্ত সেই ঔষধের কোনো সংকট নেই। এখন হাসপাতাল থেকে শুধু স্লাইন এবং প্যারাসিটামল দেওয়া হচ্ছে। কিন্তু আপনি জানেন যে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয়, এই রোগীদের বিভিন্ন উপসর্গ দেখা দেয়, অন্য যে রোগগুলো তাদের শরীরে বাসা বাঁধে, এবং সেই রোগগুলো সুস্থ হওয়ার জন্য যে বিভিন্ন ঔষধ দরকার, সেই ঔষধগুলো প্রান্তিক পর্যায়ে বরগুনার এই মানুষজন আসলে তাদেরকে নিজ খরচে কিনতে হয়, যেটা আসলে বিভিন্ন যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের পক্ষে আসলে এই ঔষধটা ক্রয় করা আসলে সম্ভব হচ্ছে না। আমি বরগুনায় এক রোগীকে দেখেছি যাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল, কিন্তু তার আর্থিক সংকটের কারণে আসলে তিনি আসলে অন্য হাসপাতালে যেতে পারেননি, এবং সবশেষ এই হাসপাতালে ওনার মৃত্যু হয়েছে। আসলে এই ছিল আসলে বরগুনা থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। দুর্গাপূজার সামনে রেখে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে 37টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশ 1500 টাকা দরে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে রপ্তানি দামে হতাশ চাঁদপুরের ইলিশ ব্যবসায়ীরা। অন্যদিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে, সরকারের বেঁধে দেওয়া দামে খুচরা ও পাইকারি বাজারে কোনো প্রভাব ফেলবে না। ভারতে রপ্তানির জন্য সবচেয়ে বেশি ইলিশ সংগ্রহ করা হয় চাঁদপুর বড় স্টেশন মৎস্য কেন্দ্র থেকে। এই ঘাটে 800 থেকে 1200 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকা কেজি দরে। এদিকে প্রতি কেজি ইলিশ 1500 টাকা দরে ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। না, 1500 টাকা রেট দিলে তো ওইভাবে যাবে না মাছ, 1500 টাকা রেটে তো আসলে পড়তে হবে না। যে বাধ্যতামূলক যে রেট দিছে সেই রেটে আমাদের এইখানে এই রেটে বেচা কিনা হয় না। আমাদের এখানে আমরা খোলা মার্কেটে অকশনে ডাকি, আমাদের এখানে মিনিমাম রেট ওঠে দিচ্ছে 2100 টাকা। রপ্তানির দামের তুলনায় বাজারের ইলিশের দাম বেশি উল্লেখ করে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, খুচরা ও পাইকারি বাজারে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে না। দুর্গাপূজা উপলক্ষে ভারতে কিছু মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমরা আশা করছি বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, এবং সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা আশা করছি অচিরেই ভোক্তা সাধারণগণ ইলিশ মাছের স্বাদ গ্রহণ করতে পারবে। ভারতের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দাম ঠিক করা হয়। এতে বাজার মূল্যের সাথে একটু গরমিল থাকা স্বাভাবিক, বলছে জেলা মৎস্য বিভাগ। ভারতের মূল্য নির্ধারণ হয় দ্বিপাক্ষিক বিজনেসের আলোকে, আর বাংলাদেশের বাজারের চাহিদা অনুযায়ী দাম ওঠানামা করে। তাই ভারতের মূল্যর সাথে বাংলাদেশের মূল্যর মিল থাকে না। এবার 37টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।